ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশিক হোসেন। আমাদের সাথে আজকে আলোচনা করতে যুক্ত আছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের উপবার্তা সম্পাদক অর্ণব সান্যাল। অর্ণব, আপনাকে স্বাগত জানাচ্ছি। অর্ণব, আপনি নিশ্চয়ই শুনেছেন যে গতকাল শেরপুরে গরু চোর সন্দেহে একজনকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি যে বিভিন্ন সময় এই ধরনের খবরগুলো আমাদের কানে আসে, আমরা এগুলো নিয়ে সংবাদও প্রকাশ করি যে গণপিটুনিতে এতজন আহত, এতজন নিহত। এই খবরগুলো খুবই স্বাভাবিক শোনা যায় ইদানিংকালে। আসলে আমি আপনার কাছে একটু জানতে চাই যে বছরে বাংলাদেশে আসলে কত মানুষ এই গণপিটুনিতে মারা যান? ধন্যবাদ আশিক হোসেন। এখানে একটা বিষয় আসলে আগেই প্রথমেই বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে বাংলাদেশে আসলে গণপিটুনির যে সংখ্যা সেটা আসলে গত এক বছরে মানে ড্রাস্টিক্যালি বেড়ে গেছে। সেটি কীরকম, আমরা যদি 2024 সালের হিসাবগুলো দেখি তাহলে আমরা দেখব যে 2024 সালের গণপিটুনির মোট সংখ্যা ছিল 128 জন। এটা বলছে আইন ও সালিশ কেন্দ্র আশোক এই পরিসংখ্যানটি দিচ্ছে যে 2024 সালে মোট নিহত হয়েছে 128 জন, কিন্তু 2023 সালে এই নিহতের সংখ্যা ছিল 51 জন। তার অর্থ হচ্ছে প্রায় 100%-এরও বেশি হারে এদেশে গণপিটুনিতে নিহতের সংখ্যা বেড়ে গেছে। এখন যদি 2024 সালে আসলে কোন সময়টা থেকে গণপিটুনির সংখ্যা বেড়েছে সেই সংখ্যাটার দিকে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে জুন জুলাই পর্যন্ত, জুনে যদি ধরি যে সেই হিসাবটা বের হবে যে জুনে মাত্র 3 জন গণপিটুনিতে নিহত হয়েছিলেন, বা জুলাইয়ে সেটা 7-এর ঘরে ছিল, কিন্তু আগস্ট থেকে আসলে এই সংখ্যাটা বেড়ে যেতে থাকে এবং সেটা প্রায় 20-এর উপরে চলে যায়। এবং আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত এই 2024 সালের এই সময়টাতে এটা 20-এর আশেপাশে ছিল, কখনো কখনো 20 ক্রস করে গেছে। 2025 সালের হিসাবও যদি আমি দেখি তাহলেও দেখব যে জানুয়ারি মাসে, প্রথম যে মাস, এই মাসেও আসলে 21টি গণপিটুনির ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় প্রায় 12 জন নিহত হয়েছে। এখন এই জায়গা থেকে যদি আমরা এটাকে অ্যানালাইজ করি তাহলে আমরা বলতে পারি যে নাটকীয়ভাবে বাংলাদেশে গণপিটুনির সংখ্যা বেড়েছে এবং গণপিটুনিতে নিহত আহতের সংখ্যা বেড়ে গেছে। এটা তো আমরা জানি যে জুলাইয়ে একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, সেই সময় অনেকগুলো সহিংসতার ঘটনা ঘটেছে। সেগুলো কি এই তালিকায় বা হিসাবের মধ্যে এসছে? না, সেই বিষয়গুলোর সাথে আসলে গণপিটুনির সংখ্যা বিষয়টা আসলে এটার সাথে মেলানো যাবে না, কারণ গণপিটুনিটা হয়েছে হচ্ছে যে অনেকে একসাথে একজনকে মেরে ফেলেছে। তো এখন বিষয়টা হচ্ছে এই ধরনের অপরাধ কর্মকাণ্ড যখন ঘটে তখন আসলে মোটিভ সবসময় বের করা যায় না। আপনি কিছুক্ষণ আগে যেটা বললেন যে গরু চোর সন্দেহে মারা হয়েছে, কোথাও হয়তো অন্য কোনো পরিচয় দিয়ে তাকে অপরাধী সাব্যস্ত করে কিছু মানুষ জোটবদ্ধ হয়ে এই শাস্তির নিজেরাই শাস্তি দিয়ে ফেলেছে। তো এই জায়গাটাতে আসলে এভাবে এটাকে ক্লাসিফাইড করা যাবে না যে কোনো একটা রাজনৈতিক কারণে একজনকে করেছে। হ্যাঁ, সেটাও হতে পারে, সেই ঘটনাও ঘটতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে যে ডেটাটা আসছে, যেমন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন বা MSF এক ধরনের ডেটা দিচ্ছে, আবার আইন ও সালিশ কেন্দ্র আশোক এক ধরনের ডেটা দিচ্ছে। সেই ডেটাটা তারা আসলে পাচ্ছে হচ্ছে গণমাধ্যমে বা সংবাদ মাধ্যমে যে ধরনের খবর প্রকাশিত হচ্ছে গণপিটুনির, সেই ধরনের খবর থেকে। সেই এখন এর বাইরেও কিন্তু অজানা আরও অনেক মব জাস্টিসের মানে ঘটনা থাকতে পারে। সেই জায়গাটাতে মনে হয় সেগুলো যদি আবার যোগ হয় তাহলে সংখ্যাটা আরও অনেক বড় হয়ে যায়। মব জাস্টিস কথাটা যখন আসলে এই ধরনের গণপিটুনির ঘটনাগুলো যখন ঘটে, আমরা দেখি যে এগুলোকে বিভিন্ন গণমাধ্যমে বলা হয় যে মব জাস্টিস, এইভাবেই আসলে বিশেষায়িত করা হয়। তো সেক্ষেত্রে আমার প্রশ্নটা হচ্ছে, এই যে মব জাস্টিস আমরা বলছি, মব জাস্টিসে কি আসলে ন্যায় বিচার বা জাস্টিস কি আসলে হয় কিনা? না, এটা আসলে এক ধরনের টার্ম আশিক, কিন্তু মবের সাথে আসলে জাস্টিস শব্দটা ওই অর্থে যায় না। এটা একটা টার্ম প্রতিষ্ঠিত হয়ে গেছে, সেটা দিয়ে এটাকে পরিচিত করানো হয়েছে, গবেষকরাও বলেছেন, বিশ্লেষকরাও বলেছেন, কিন্তু এখন আসলে এখনকার যারা গবেষকরা আছেন তারা এই বিষয়টাতে বেশ জোরে সোরে দ্বিমত প্রকাশ করছেন এবং তারা বলছেন যে এটাকে আসলে মব জাস্টিস বলাটা উচিত না, এটাকে মব ভায়োলেন্স বলা উচিত। কারণ ন্যায় বিচারের নামে যেটা করা হচ্ছে, একজনকে মেরে আহত করা হচ্ছে, নিহত করা হচ্ছে, সেটা আসলে কোনোভাবেই জাস্টিস
জাস্টিসের সাথে যায় না, কারণ জাস্টিস বলতে আমরা যেটা বুঝি একটি রাষ্ট্রে আইন থাকে, সেই আইনের অধীনে আদালত থাকে, সেখানে অভিযোগপত্র দাখিল হয়, সেই অনুযায়ী বিচার হয়, শুনানি হয়, সব কিছুর পরে একজন দোষী সাব্যস্ত হন বা একজন নির্দোষ সাব্যস্ত হন। তো সেই অনুযায়ী আসলে বিচারিক প্রক্রিয়াটা চলে। কিন্তু এখানে আসলে কোনো বিচারের কোনো বিষয় নেই। যদি মব মনে করে আপনি দোষী, তাহলেই আপনাকে তারা যে কোনো ধরনের শাস্তি প্রদান করতে পারে। মানে কিছু মানুষ তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে ফেললো যে আপনি দোষী, তার মানে হচ্ছে আপনাকে মারাটা জায়েজ। হ্যাঁ, এক ধরনের বৈধকরণ করা হয়। সেই ক্ষেত্রে গরু চোরের বিষয় আসে, সেক্ষেত্রে হয়তো আরও অনেক ধরনের অ্যালিগেশন নিয়ে আসা হয় এবং নিয়ে আসার পরে বলা হয় যে মারতে হবে। এক্ষেত্রে একটা কথা মনে পড়ছে, সেটা হচ্ছে যে আপনি নিশ্চয়ই স্মরণ করতে পারবেন যে 2007-08 সালের দিকে উগান্ডায় ব্যাপকভাবে গণপিটুনি বেড়ে গিয়েছিল এবং এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে, কিন্তু আমরা এখন দেখি যে সেখানে গণপিটুনির হারটা কিন্তু অনেকটাই কম। বাংলাদেশে আসলে কেন কমছে না? মানে উগান্ডায় যেখানে তারা এটাকে নিয়ন্ত্রণ করতে পারলেন, আমাদের এখানে আসলে ব্যর্থতাটা কোথায়? এখানে আসলে উগান্ডার প্রসঙ্গটা আসছে আসলে বেসিক্যালি মানে তাদের হারটা দেখার উপরে। 2007-এর যে ঘটনার কথা বললেন, 2007 সালে উগান্ডায় গণপিটুনি ঠিক না, মানে মব জাস্টিসের ঘটনা, যেগুলো গণপিটুনি হচ্ছে মব জাস্টিসের একটা ফরম্যাট, এর বাইরে আরও নানা ধরনের ফর্ম আছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে উগান্ডায় প্রায় 184 জনের মৃত্যু হয়েছিল 2007 সালের দিকে। 2008 সালে সেটা হয়ে যায় 368 জনে। এটা আবার উগান্ডার সরকারি তথ্য, সরকারি পুলিশের দেওয়া তথ্য। তো সেখানে আমরা কিন্তু দেখছি যে প্রায় 100% কাছাকাছি একটা ইনক্রিজ আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশে আসলে বেসিক্যালি 100%-এরও বেশি। এখন সেদিক থেকে এক ধরনের সাদৃশ্য আমরা পাই, কিন্তু উগান্ডা যেটা করেছে সেটা হচ্ছে যে এটার কারণ বের করার চেষ্টা করেছে, এটা নিয়ে গবেষণা হয়েছে, এটার পরিসংখ্যান যতটা সম্ভব সংগ্রহ করা এবং কি কারণে, কোন কোন কারণে ঘটনাগুলো ঘটছে সেই দিকে নজর দেওয়ার চেষ্টা হয়েছে, এবং সেসব দিকে নজর দেওয়ার কারণে ধীরে ধীরে তাদের সংখ্যাটা কমে এসেছে। এখনও যে উগান্ডাতে মব জাস্টিস নেই বিষয়টা এরকম না, বা মব ভায়োলেন্স নেই বিষয়টা এরকম না, আছে, তবে তারা আগের চেয়ে সংখ্যাটাকে বা পরিমাণটাকে কমিয়ে আনতে পেরেছে। সেক্ষেত্রে বাংলাদেশে যেই ধরনের পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে বা আদৌ নেওয়া হয়েছে কিনা সেটাও একটা বিষয়। যদি নেওয়া হয়ে থাকে, সেই পদক্ষেপগুলো কি যথেষ্ট বলে মনে করেন? সেই কারণগুলো, প্রথম কারণটা আসলে কি, মানে মব ভায়োলেন্স কেন হয়? মব ভায়োলেন্স মূলত হয় যেটা হচ্ছে যে আপনার বিচারিক প্রক্রিয়া বা বিচার বিভাগের উপরে মানুষের আস্থা কিছুটা কমে যায়। এটা গবেষকদের কথা, এটা আমার কথা নয়। বিচার বিভাগ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি তো অবশ্যই হয়েছে। এই কারণেই আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি এক ধরনের আস্থাহীনতা তৈরি হয় এবং সেই সাথে সাথে বিচার বিভাগের প্রতি এক ধরনের আস্থাহীনতা তৈরি হয়। তখন মানুষ মনে করে যে তাহলে শাস্তিটা আমি দিয়ে ফেলি বা বিচারটা আমি করে ফেলি, এবং সেই জায়গা থেকে আসলে মব জাস্টিসের বিষয়টা চলে আসে বা মব ভায়োলেন্সের বিষয়টা চলে আসে। এখন বাংলাদেশেও কম বেশি একই পরিস্থিতি, এবং এ থেকে আমরা যেটা গণপিটুনির সংখ্যা যখন বাড়ছে তখন আমাদের বুঝতে হবে যে আমাদের কোথাও না কোথাও গলদ আছে, এবং সেই গলদের মধ্যে অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের যে অনাস্থা, সেই বিষয়টাকে কিন্তু দেখতে হবে। একই সাথে এটার যদি আমি কিওরের দিকে যাই, তাহলে অবশ্যই প্রাথমিকভাবে অবশ্যই বিচার বিভাগকে খুবই কার্যকর করতে হবে, স্বচ্ছ করতে হবে, সেখানে যেন হয়রানি না হয়। একজন মানুষ বিচার পেতে গেলে যাতে দ্রুততম সময়ে বিচার পান সেটা নিশ্চিত করতে হবে। আপনিও জানেন খুব ভালো মতো যে এদেশে মামলা জটের একটা বিষয় থাকেই, সবসময় আমরা শুনি। আবার আরেক দিক থেকে আইন শৃঙ্খলা বাহিনী যারা আসলে ফিল্ডে বিষয়টাকে হ্যান্ডেল করেন, তাদের ক্ষেত্রে আসলে এক ধরনের স্বচ্ছতা প্রয়োজন আছে, এবং তারা যেন স্বচ্ছভাবে এবং সৎভাবে তাদের দায়িত্ব পুরোপুরি পালন করেন, সেটার উপরে কিন্তু আস্থা অনাস্থার বিষয়টা নির্ভর করে। তার মানে আইন শৃঙ্খলা বাহিনী যদি মানে মানুষ যদি মনে করে যে আইন শৃঙ্খলা বাহিনী কোনো একটা অপরাধ সংঘটিত হলে সেটার ক্ষেত্রে তারা একটা জাস্টিস করবেন বা
অপরাধীকে আইনের হাতে সোপর্দ করা থেকে শুরু করে ন্যায় বিচারের একটা প্রক্রিয়া থাকবে, সেক্ষেত্রে কি এই ধরনের অপরাধ কমে আসতে পারে? কমে আসতে পারে, অবশ্যই কমে আসতে পারে। এবং একই সাথে আসলে নাগরিককেও সুনাগরিক হিসেবে গড়ে তোলার একটা দায় আসলে সরকারের থাকে। সেটা হচ্ছে যে নাগরিককে জানানো যে আসলে কোনটা আইন আর কোনটা আইনের বরখেলাপ, সেই বিষয়টা আসলে স্পষ্টভাবে জানানোটা প্রয়োজন। সেক্ষেত্রে এখন সরকারের সামনে আসলে কি ধরনের পদক্ষেপগুলো নেওয়া উচিত? আপনি যদিও কিছু কিছু বলছিলেন, তারপর আরেকটু বিস্তারিত যদি বলেন। এখানে প্রথম বিষয়টা হচ্ছে যে আগে আমাকে চিহ্নিত করতে হবে যে এই ঘটনাটা ঘটছে। তো সেক্ষেত্রে আমরা যদি বলি যে গণপিটুনির সংখ্যাটা আসলে যে হারে বেড়েছে, সেই হারে কি আমরা আসলে আমাদের দায়িত্বরত যারা আছেন, নীতি নির্ধারকেরা আছেন বা কর্তৃপক্ষের কাছ থেকে আমরা আসলে সেই অনুপাতে ফিডব্যাকটা পাচ্ছি কিনা? দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে একটা গণপিটুনির ঘটনা ঘটেছিল এবং সেটার পরে বেশ আলোচনা হলো। যখন এই ধরনের আলোচিত ঘটনা ঘটছে তখন আমরা দেখছি যে এক ধরনের আমরা আশ্বাস পাচ্ছি যে এই ধরনের ঘটনা ঘটতে দেওয়া যাবে না, এই ধরনের ঘটনাকে প্রতিহত করা হবে। কিন্তু দিন শেষে আমরা যখন ডেটার দিকে তাকাচ্ছি তখন দেখছি যে এই ধরনের ঘটনা ঘটেই চলেছে। সেটা হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটছে না, বাংলাদেশের প্রত্যন্ত কোনো না কোনো অঞ্চলে হচ্ছে। তো শুধু আশ্বাসে আসলে কাজ হয় না, কিছু ক্ষেত্রে আসলে একদম সরাসরি পদক্ষেপের প্রয়োজন হয় এবং সেই পদক্ষেপের আমরা কিছু ঘাটতি অবশ্যই দেখতে পাচ্ছি। সেই ঘাটতির একটা নিদর্শন হলো বাংলাদেশে জাতীয় মানবাধিকার কমিশন আছে। আমরা এখনো পর্যন্ত যাদের ডেটা ব্যবহার করলাম বা উল্লেখ করলাম, সেক্ষেত্রে এরা সবাই কিন্তু আসলে বেসরকারি সংস্থা। তো এই ধরনের ডেটাগুলো জাতীয় মানবাধিকার কমিশনের কাছ থেকে আমাদের পাওয়ার কথা ছিল। সেই জায়গা থেকে গত নভেম্বরে জাতীয় মানবাধিকার কমিশন যখন কমিশনের দায়িত্বপ্রাপ্ত যারা ছিলেন তারা যখন পদত্যাগ করার পর থেকে কিন্তু আসলে এই কমিশনের কাছ থেকে আমরা সেই অনুযায়ী কোনো ধরনের পরিসংখ্যান পাচ্ছি না। কিন্তু জাতীয় মানবাধিকার কমিশনের কাজ হচ্ছে যে জিনিসটা অ্যালার্মিং, সেই জিনিসটা আসলে তারা যেমন জনগণকে জানাবেন, তেমনই একই সাথে হচ্ছে সরকারের কাছেও বিষয়টা তুলে ধরবেন যে এটার আসলে রেমেডি প্রয়োজন। কিন্তু সেই জায়গাতেই যখন ঘাটতি, তখন আমাদের মেনে নিতেই হবে যে আসলে আমরা চিহ্নিতই করতে পারছি না ঠিকমতো। এখন চিহ্নিতই যদি না করতে পারি বা সেই জায়গাতেই যদি ঘাটতি থাকে, তাহলে পদক্ষেপ আসলে কতটা জোরালো হবে সেই সন্দেহ আসলে থেকে যায়। অনেক ধন্যবাদ অর্ণব সান্যাল, আপনার সাথে আবারও নিশ্চয়ই পরে কথা হবে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গী থাকুন।